23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। দেশনায়ককে সম্মান জানাতে তৈরি গোটা দেশ। এই প্রেক্ষাপটে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপনের মতো সিদ্ধান্ত নিল মোদী সরকার। 23শে জানুয়ারি ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তির উদ্বোধন করা হবে। তবে যতদিন না পর্যন্ত নেতাজির গ্রানাইটের মূর্তি তৈরি না হচ্ছে, সেই জায়গায় থাকবে হলোগ্রামের একটি স্ট্যাচু। শুক্রবার বীর বিপ্লবী রাসবিহারী বসুর মৃত্যুবার্ষিকীতে তার একসময়ের সঙ্গী নেতাজির মূর্তি স্থাপনের বিষয়টি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে নরেন্দ্র মোদী টুইটারের মাধ্যমে জানান, গোটা দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালনের আয়োজন করছে। আমি গর্বের সঙ্গে ঘোষণা করতে চাই, ইন্ডিয়া গেটে নেতাজির একটি সুবিশাল গ্রানাইটের তৈরি মূর্তি স্থাপন করা হবে। দেশ যেভাবে নেতাজির কাছে ঋণী, তারই প্রতীক এই মূর্তি। অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী জানান, যতদিন না পর্যন্ত নেতাজির মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন ওই জায়গায় হলোগ্রামের একটি মূর্তি থাকবে। 23শে জানুয়ারি হলোগ্রামের স্ট্যাচু উদ্বোধন করবেন বলে জানান প্রধানমন্ত্রী। শুধু এই নয়, এই ইস্যুটিকে অস্ত্র করে সুকৌশলে কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। आजादी के बाद दिल्ली में कुछ गिने चुने परिवारों के लिए ही नवनिर्माण हुआ, लेकिन आज देश उस संकीर्ण सोच को पीछे छोड़कर नए गौरव स्थलों का निर्माण कर रहा है, उन्हें भव्यता दे रहा है। ये हमारी ही सरकार है जिसने दिल्ली में बाबा साहब मेमोरियल का निर्माण किया। ये हमारी ही सरकार है जिसने रामेश्वरम में एपीजे अब्दुल कलाम स्मारक को बनवाया। इसी तरह नेताजी सुभाष चंद्र बोस और श्यामजी कृष्ण वर्मा जैसे महापुरुषों के साथ जुड़े हुए स्थानों को भव्यता दी गई है। নেতাজিকে নিয়ে আবেগ আছে, উচ্ছ্বাস আছে। নেতাজির মতো একটা ট্র্যাজিক হিরো এই পৃথিবীতে নেই। ফলে নেতাজিকে ব্যবহার করা যেতে পারে, এই ভাবনা থেকে এই সরকার 23শে জানুয়ারি হলোগ্রাম, নেতাজির মূর্তি, নানা রকমভাবে নেতাজির ভাবমূর্তিকে ব্যবহার করতে চাইছে তাদের নির্বাচন এবং রাজনীতিকে সামনে রেখে। নেতাজি তো কারো সম্পত্তি নয়। বাল গঙ্গাধর তিলক থেকে আরম্ভ করে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু হলো, তিনি তো বিজেপি লোক, তিনি তো কংগ্রেসই ছিলেন। হতে পারে বা গান্ধী পরিবারের থেকে উনি দূরত্ব ছিলেন, তারা তাকে সম্মান দেয়নি। আমরা জানি মোরারজি দেশাই কংগ্রেসের নেতা ছিলেন, তাকে কি সম্মান দেওয়া হয়েছে? এমনকি পিভি নরসিংহ রাও, তাকে পর্যন্ত হায়দ্রাবাদ পাঠিয়ে দেওয়া হলো, তাকে এখানে জায়গা দেওয়া হলো মারা যাওয়ার পরে। এগুলো কংগ্রেসি পলিটিক্স। আজ তাকে যদি শোধরাই আমরা এবং যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিদের দিই, নেহরুকে আমরা সম্মান দিয়েছি এবং বাকি যারা প্রধানমন্ত্রী ছিলেন, এটা মোদিজি করে দেখিয়েছেন। দেবগৌড়াকে নিয়ে এসে বসিয়েছেন, বা যারা আমাদের সাংবিধানিক পদে থেকেছেন সবাইকে মোদিজি সম্মান দিচ্ছেন। এটা উদাহরণ হওয়া উচিত। অন্তত মনটা বড় করে মোদিজির কাছ থেকে কিছু শেখা উচিত। এর আগে নেতাজির কোনো মূর্তি দিল্লির কেন্দ্রস্থলে ছিল না। একদিকে নেতাজির মূর্তি বসানো হচ্ছে, এটা ভালো। হলোগ্রাফে মূর্তি, মানে 3 ডাইমেনশনে, সেটা আরো ভালো। কিন্তু নেতাজির ট্যাবলো বাতিল করা, সেটা খারাপ। কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছেন। নেতাজির ব্যাপারে তাদের নীতি তারা স্পষ্ট করুন, এটাই আমি চাইব। অতীতে লুটিয়ান্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। এখনো শুনিনি সেই কমিটি একটি বৈঠকও করেছে বা লিখিতভাবে যোগাযোগ করেছে। আমি যতদূর জানি কোনো বৈঠক হয়নি। আমার জন্য এটি একটি অস্তিত্বহীন কমিটি। এই আবহেই এবার ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসাতে চলেছে মোদী সরকার, যাকে স্বাগত জানিয়েছেন নেতাজি কন্যা। On January 23rd, Netaji would have his 125th birth anniversary. For this occasion, the Prime Minister, Shri Narendra Modi, announced today that he would have a statue of Netaji put up at India Gate, and since it evidently would take some time to have the statue made and put in place, a hologram should replace the statue for the time being. I'm very happy to hear that Netaji's statue
should be put up in a prominent place in Delhi, or rather I should say that another statue of Netaji should be put up, because after all there are statues of his in Delhi and of course also in other towns and villages. সরকারি সূত্রে খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে 28 ফুট উঁচু, প্রস্থ 6 ফুট। ইন্ডিয়া গেটে যদি নেতাজির মূর্তি বসে সেটা আমি স্বাগত করি, কিন্তু আরও একটি কথা বলবার আছে। এই ধরনের মূর্তির চেয়েও যে কোনো মহৎ ব্যক্তির শ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ হচ্ছে তার উত্তরাধিকারকে সুশোভিত করা, প্রসারিত করা। তিনি আমাদের কাছে সাম্য এবং ঐক্যের আদর্শ রেখে গেছেন। তিনি হিন্দু, মুসলমান, শিখ, ইসাহি, বাঙালি, পাঞ্জাবি, তামিল, মারাঠি, হিন্দি ভাষাভাষী সমস্ত মানুষকে সমান অধিকার দিয়েছিলেন। পুরুষ ও মহিলাকে সমান অধিকার দিয়ে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সংগ্রাম করেছিলেন। তাই আমাদের সেই আদর্শ অনুসরণ করতে হবে। সেটাই হবে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে ভালো উপায়। নেতাজির মূর্তি স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও মোদী সরকারের মনোভাব নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে বিরোধীরা। এগুলোর পেছনে আরএসএস এর মতাদর্শ, যার দ্বারা বিজেপি পরিচালিত হয়, নেই এ কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং নেতাজি সম্পর্কে ওদের মনোভাব কি আমরা জানি, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ওরা জানেন না, ওরা বিকৃত করবার চেষ্টা করছেন। মোদির অবস্থান কি হবে নেতাজি মূর্তি নিয়ে, সেইটার থেকে আলাদা করে বিচার করা যায় না। এবং আমরা যেরকম ওই ট্যাবলো নিয়ে যেরকম আমাদের প্রতিবাদ বলেছি এবং নিন্দা করেছি সরকারের, সেই অবস্থানই আমাদের অবস্থান। এই সরকারটা হচ্ছে এখন যা দেখা যাচ্ছে, আগে ছিল সাম্প্রদায়িক সরকার আর এখন হচ্ছে পাগল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বলার পরে ট্যাবলো দিচ্ছে না নেতাজির মূর্তি বসবারে কেন? এটা হচ্ছে পাগলামি, বিতর্ক ঝামাতামা চলছে না, এটা বলে চাপে পড়ে বাপ বলছে। ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, যারা কদর্য কুরুচিপূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর আক্রমণ করেছেন, দিনের পর দিন যে কংগ্রেস নেতৃবৃন্দ নেতাজির ভূমিকাকে বিভিন্নভাবে ছোট করেছেন, অস্বীকার করেছেন, পাঠ্যপুস্তক থেকে, দেশের বিভিন্ন প্রোগ্রাম থেকে নেতাজিকে কার্যত মুছে দিয়েছেন। পশ্চিমবঙ্গে যারা নেতাজিকে সামনে রেখে কংগ্রেস রাজনীতি করেছে, 23শে জানুয়ারি রাজনীতি খেলা করেছে, আজকে এই চরম যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বর্তমানে শাসক দল ট্যাবলো নিয়ে রাজনীতি শুরু করেছিলেন। আজকে দেশের মানুষের কাছে, রাজ্যবাসীর কাছে, সচেতন বাঙালির কাছে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে প্রকৃত সত্য আসলে কি। আজ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। স্বপনদা, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনের বছর। আমি বলছি যে বাংলার একটা ট্যাবলো থাকবে, এটা তো মানে শুধুমাত্র নেতাজি কন্যার দাবি নয়, আপামর বাঙালির দাবি। আমি বলছি গোটা দেশের, ঠিক আছে আপনি বলতেই পারেন যে পূর্ত মন্ত্রকের যে ট্যাবলো তাতে নেতাজির উল্লেখ আছে বা নেতাজিকে স্থান দেওয়া হয়েছে, ফেয়ার এনাফ। বাংলাতে তার সঙ্গে সঙ্গে বাংলার একটা ট্যাবলো থাকলে অসুবিধে কি ছিল? দেখুন, 29টা রাজ্যের মধ্যে 12টা ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছে এবং মোট 56টা ট্যাবলোর ওখানে তারা সবাই চেয়েছিলেন যে তাদের থেকে বাছাই করে 12টা নেওয়া হচ্ছে। এর জন্য একটা কমিটি থাকে। এই কমিটি যে কোনো নয় আগের মতো যে একটা ওই ট্রান্সপোর্টের ব্যবসায়ী, কুখ্যাত ব্যবসায়ী, তাদের নাম পদ্মশ্রীতে গেল, তাদের নাম পদ্মভূষণে পাঠানো হলো, এরকম নয়। এখন একটা নতুন কমিটি করা হয়েছে, একদম সমাজের খুব শ্রেণী থেকে তুলে নেওয়া, প্রান্তিক শ্রেণী থেকেও তুলে নেওয়া হয় তার কাজের জন্য, তাকে পদ্মশ্রী দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয়, বিভিন্ন তাকে সম্মান জানানো হয়। ঠিক তেমনিভাবে নেওয়া হচ্ছে। এটা বাংলা বা বাঙালি বলে কিছু নয়। একজন বাঙালি হিসেবে আমি নিশ্চয়ই চাইবো নেতাজির টেবলে যদি যায়, যদি কিছু হয়। কিন্তু আমি যেটা জেনেছি সেটা হচ্ছে কিছু গাইডলাইন। আমি এখানেই আপনাকে থামাচ্ছি। আপনি বলছেন একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই চাইবো, তো সেই চাহিদাটা যে পূরণ হলো না তাতে নিশ্চয়ই আপনার ক্ষোভটাও স্বাভাবিক। না, আমি একটা সেকেন্ড শুধু বললাম, তারপর ওটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেক রাজ্যকে পাঠাতে হয়। পশ্চিমবাংলা সরকার যে ট্যাবলো পাঠিয়েছিল, সেই ট্যাবলোর গাইডলাইনটা পুরোপুরি মেনেছিল কিনা আগে সরকার দেখুক, যে তারা পুরোপুরি গাইডলাইনগুলো মানা হয়েছিল কিনা। কারণ সেই গাইডলাইন না মানলে আবার অনেক সময় বাতিল হয়। আমি জানি না
সেই গাইডলাইন মানা হয়েছিল কিনা, তাতে যদি কোনো খামতি থাকে আমি বলছি গাইডলাইন যদি না মানা হয়ে থাকে, কেন্দ্র সরকার একাধিক প্রতিক্রিয়া দিয়েছে, সেই প্রতিক্রিয়ায় বড় বড় করে স্পষ্ট করে উল্লেখ থাকতো যে পশ্চিমবঙ্গ সরকার গাইডলাইন মানেনি, কোথাও সেই উল্লেখ নেই। দেবাংশু ভট্টাচার্য, না আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, বাংলার মানুষ এবং আপনারা যারা এখানে প্যানেলে আছেন প্রত্যেকের মনে থাকবে যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার নেতাজির জন্মদিন পালনের কথা কলকাতায় কখনো মনে হয়নি। 2021-এর বিধানসভা ভোটের আগে হঠাৎ করে মনে পড়লো কলকাতায় করতে হবে, এবং সেই অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান উঠলো। ঘটনা 1। ঘটনা 2 হচ্ছে আজকে নেতাজি সংক্রান্ত বাংলার ট্যাবলো বাতিল করা। আচ্ছা সুমনদা, এটা নাকি 29টা রাজ্যকে থেকে চুজ করতে হয়, তাই বেছে 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 কয়েকটা রাজ্যকে সুযোগ দিতে হয়। তাহলে 14 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একবারও গুজরাটের ট্যাবলো বাদ যায় না কেন বলুন তো? গুজরাট কি প্রত্যেকবার সমস্ত গাইডলাইন ফলো করে? গুজরাট প্রত্যেকবার উত্তীর্ণ হয়, আর বাংলা বারবার বাদ যায়? একবারও তো গুজরাট বাদ গেল না। 14, 15, 16, 17 একবার গুজরাট বাদ গেল না, কিন্তু বাংলা বারবার করে বাদ চলে যায়। আসলে গত বছর নেতাজির জন্মদিন থেকে যে রাজনীতিটা করা হয়েছিল, এখন আবার তারা বুক ফুলিয়ে বলেন আমরা ডিক্লাসিফাই করেছি। তারা ভুলে যান 2014 থেকে 2021 এর মধ্যে 2021 এর মধ্যে পশ্চিমবাংলার 5 থেকে 6 বার ট্যাবলো ছিল। কি বলছিস কথা? কোথায় 5 থেকে? আরে ছিল, বাংলা যতবার গেছিল জিতে হচ্ছে বাংলা। আরে জিতে হচ্ছে, আমি শুধু গুজরাটের অংশটার উত্তর দিই। বাংলা কেউ না কেউ জিতে, প্রত্যেকবার কেউ না কেউ জিতে, পশ্চিমবাংলায় জিতবে না, প্রত্যেকবার কেউ না কেউ জিতে। নেতাজির মূর্তি বসানোর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কংগ্রেসকে নিশানা করে টুইটে লিখেছেন, ভারতের শক্তি ও সংকল্পের প্রতীক নেতাজি। দেশের সেই সাহসী সন্তানের অমর অবদানকে ভুলিয়ে দিতে कांग्रेस चेष्टार कोनो त्रुटि राखेनी। प्रधानमंत्री जी ने आज ऐतिहासिक काम किया है, देश के लोगों का दिल जीत लिया है। नेताजी सुभाष चंद्र बोस जो हिंदुस्तानियों के दिल में बसते हैं, नेताजी से पूरा देश प्यार करता है। कांग्रेस की सरकार में नेताजी के साथ न्याय नहीं हुआ, जो अन्याय कांग्रेस के जमाने में नेताजी के साथ हुआ उसको न्याय में बदला है, नाइंसाफी को इंसाफ में बदला है, और इंडिया गेट पे नेताजी की प्रतिमा लगाने का ऐलान करके हिंदुस्तान के लोगों का दिल जीता है, क्योंकि पूरा देश नेताजी सुभाष चंद्र बोस से प्यार करता है। नेताजी सुभाष चंद्र बसु बोलतेन, धर्मके सम्पूर्ण रूपे राजनीति थेके बाद देওয়া उचित, धर्म व्यक्ति विशेषेर हওয়া उचित। व्यक्ति हिसेबे मानुष जे धर्म पछन्द करे ता अनुसरण करार पूर्ण स्वाधीनता थाकबे, किन्तु धर्मीय बा अतीन्द्रिय विषयेर द्वारा राजनीति परिचालित हওয়া उचित नय। তা পরিচালিত হওয়া উচিত শুধুমাত্র অর্থনৈতিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক বিচার বুদ্ধি দিয়ে। নেতাজির মূর্তি উদ্বোধন করে ওনাকে সম্মান জানানো যায় না। নেতাজিকে যদি সঠিক সম্মান জানাতে হয় তাহলে ওনার আদর্শ, ওনার যে আদর্শ ছিল সর্বধর্ম সমন্বয়, উনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত উনি রেখে গেছেন ওনার আজাদহীন সরকার এবং আজাদহীন ফৌজে, সেই আদর্শকে যদি আমরা ভারতবর্ষের মাটিতে আজকে কার্যকরী করতে পারি তাহলেই আমার মনে হয় নেতাজিকে যথাযথ সম্মান জানানো হবে। নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ঘিরে অনুষ্ঠান, মূর্তি বসানো, নানা জনের নানা কথা, এসব তো চলছে, কিন্তু নেতাজির আদর্শ, তার দর্শন কি দেশের সর্বস্তরের শীর্ষ নেতারা অনুধাবন করতে পেরেছেন কিংবা মেনে চলেন? জানুয়ারি ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করবে মোদী সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইন্ডিয়া গেটে 50 বছর পরে নিভল অমর জওয়ান জ্যোতির বহ্নির শিখা। অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশিয়ে দেয়া হলো 400 মিটার দূরে ওয়ার মেমোরিয়ালের অগ্নিতে। অমর জওয়ান জ্যোতি বলে আলাদা কিছু যে থাকবে না সে ব্যাপারে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই। শুক্রবার তা প্রকাশ্যে আসে, শুরু হয়ে যায় বিতর্ক। বিকেল 3:36 ঐতিহাসিক বাংলাদেশ যুদ্ধে শহীদ সেনাদের স্মৃতিতে তৈরি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখায় জ্বালানো হয় একটি মশাল। নিভিয়ে দেওয়া হয় 1972 সাল থেকে জ্বলতে থাকা অমর জওয়ান জ্যোতির বহ্নির শিখা। এরপর যথাযোগ্য মর্যাদায় জ্বলন্ত মশাল নিয়ে সেনা জওয়ানরা রওনা দেন 400 মিটার দূরে জাতীয় যুদ্ধ স্মারক বা ওয়ার মেমোরিয়ালে। 9 মিনিট পরেই জওয়ানরা পৌঁছে যান ওয়ার মেমোরিয়ালে। সেখানে শহীদ সেনানীদের প্রতি সম্মান জানিয়ে মিশিয়ে দেওয়া হয় অগ্নিশিখা। 1971 সাল পাকিস্তানি সেনার অত্যাচারে ক্ষতবিক্ষত তৎকালীন পূর্ব পাকিস্তান। সেই সময় আমেরিকার রক্তচক্ষু সত্ত্বেও
পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শেষ পর্যন্ত ভারতীয় সেনার পরাক্রমের সামনে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা। জেনারেল স্যাম মানেকশার নেতৃত্বে সেদিন প্রায় 93,000 পাক সেনা আত্মসমর্পণ করেছিল। আজ পর্যন্ত কোনো যুদ্ধে একসঙ্গে এত সেনা আত্মসমর্পণ করেনি। সেদিন পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যুদ্ধে যে ভারতীয় জওয়ানরা প্রাণ দিয়েছিলেন 1972 সালে, তাঁদের স্মৃতিতে দিল্লিতে তৈরি করা হয় অমর জওয়ান জ্যোতি। উদ্যোগ নেন ইন্দিরা গান্ধী। তারপর বিগত 50 বছর ধরে সব সময় জ্বলছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। সেই শিখাই এবার মিশিয়ে দেওয়া হলো ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। 2019-এর 25শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এই জাতীয় যুদ্ধ স্মারকে। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লেখেন, ভারতীয় সেনাদের বীরত্বের নিদর্শন হিসেবে যে অনির্বাণ শিখা এতদিন জ্বলছিল তা এবার নিভতে চলেছে। এটা দুঃখজনক। কিছু মানুষ দেশাত্মবোধ ও আত্মত্যাগের মানে বোঝেন না। কোনো সমস্যা নেই, আমরা আবার অমর জওয়ান জ্যোতি জ্বালাবো। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বি.ভি. শ্রীনিবাস মোদী সরকারের সমালোচনা করে টুইটে বলেছেন, যখন লালকেল্লা ভাড়া দেওয়া হয়েছিল তখন সাফাই দেওয়া হয়েছিল রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। আজ যখন অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া হচ্ছে তখন সাফাই দেওয়া হচ্ছে। দু জায়গায় রক্ষণাবেক্ষণ করা মুশকিল। প্রধানমন্ত্রীজি, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? इतिहास को दोबारा से लिखने का प्रयास है। जिस तरह से सेंट्रल विस्टा को डेवलप करना, ये इतिहास के ऊपर अपनी छाप छोड़ने का एक कोशिश है। इसी तरह से अमर जवान ज्योति को बुझाना एक राष्ट्रीय त्रासदी है और इतिहास को दोबारा से लिखने की कोशिश है। পাল্টা কেন্দ্রীয় সরকার সূত্রে যুক্তি, অমর জওয়ান জ্যোতির শিখা নিভছে না, স্রেফ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজ্বলিত শিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অমর জওয়ান জ্যোতির শিখা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দেওয়া সেনার উদ্দেশ্যে হলেও সেখানে কোনো আত্মত্যাগী সেনাদের নাম নেই, যা আছে ওয়ার মেমোরিয়ালে। সরকারি সূত্রে এও বলা হয়েছে, ইন্ডিয়া গেটে যে শহীদদের নাম খোদাই করা আছে তারা প্রথম বিশ্বযুদ্ধ ইন্দো আফগান যুদ্ধে ইংরেজদের হয়ে লড়তে গিয়ে প্রাণ হারান। এটা ঔপনিবেশিক অতীতের প্রতীক। অমর জওয়ান জ্যোতি সেটা তো কেউ ভেঙে দিচ্ছে না, সেটা তো কেউ বুঝিয়ে দিচ্ছে না। পুরনো জিনিসকে নূতন করে তৈরি করা হয় এবং যেখানে এই যে আরো শহীদদের যেখানে স্মরণ করেছি আমরা, ওয়ার মেমোরিয়াল হয়েছে, তো তার সঙ্গে এটা যুক্ত করে সুন্দর করতে আপত্তিটা কি আছে? ইন্দিরা গান্ধীর স্মৃতিচিহ্ন যেখানেই রয়েছে সেগুলোকেই মুছে ফেলা একটা ঘৃণ্য চক্রান্ত তৈরি হয়েছে। আরে অমর জ্যোতি ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি। ভারতীয় সৈনিক যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করার জন্য এই অমর জ্যোতি, একে নির্বাপিত করে অন্য জায়গায় স্থানান্তরিত করার কি প্রয়োজন? গত 70 বছরে কংগ্রেস জওয়ানদের কোন সম্মান দিয়েছে? নরেন্দ্র মোদী সরকারই ন্যাশনাল ওয়ার তৈরি করে দিয়েছিলেন। 2019 সালে যে স্মারক তৈরি করেছিলেন ওই পরিসরের মধ্যে, সেটা বর্তমানের সরকার করেছে। আজকে এটিকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে অমর জওয়ান জ্যোতিকে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। দেশপ্রেম, গৌরব গাথা অথবা পরম্পরা, এ সমস্ত ব্যাপারে কোনো বোধ মোদিজি দেখাতে পারছেন না এবং সেই কারণেই অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে নেবার কথা ভাবতে হচ্ছে। দুর্ভাবনা, দুর্বুদ্ধি। আগেকার ইমেজ, ইতিহাস মুছে দেওয়ার জন্য, যে লোকে ভুলে যায় যে আরেকটা ছিল। হ্যাঁ, পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে, কোনো দেশ নেই যেখানে তারা যদি কখনো তারা শাসিত হয়েও থাকে, তারা যতগুলো ভালো সিম্বল আছে সেগুলো ওরা তারা বজায় রাখে, কারণ একটা ইতিহাসের অঙ্গ হয়ে গেছে না। যেখানে শহীদের স্মৃতির প্রতি প্রশ্ন এবং স্বাধীনতা সংগ্রামীদেরও শ্রদ্ধা জানানোর প্রশ্ন, সেখানে আমার মনে হয় আমাদের বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদের একটা অন্য জায়গায় পৌঁছতে হবে। স্মারক যেটা বহু বছর পূর্বে একটি জায়গায় স্থাপিত করা হয়েছিল, সেটি আবার আরেক জায়গায় নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল?
এটা মানুষই তাই করবে, ভারতবর্ষের মানুষই তাই করবে যে এটা সঠিক কিনা। এদিকে এই বিতর্কের মধ্যেই বাংলায় রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ চলছে। আমার ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আমি নিরাপত্তা ছেড়ে দেবো বলে আবেদন জানিয়েছি। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ডিসেম্বরে রাজ্য জুড়ে সাংগঠনিক পদে রদবদলের পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষের আগুন কার্যত দাবানলের চেহারা নিয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগের পর গত মাসেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বাঁকুড়ার 4 বিজেপি বিধায়ক, তার মধ্যে ছিলেন অমরনাথ শাখাও। সূত্রের দাবি এরপর বৃহস্পতিবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন 2 বিধায়ক। এই ডামাডোলের মধ্যে এবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে ইমেল করলেন ওন্দার বিদ্রোহী বিধায়ক অমরনাথ শাখা। আমার ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আমি নিরাপত্তা ছেড়ে দেবো বলে আবেদন জানিয়েছি। আর কেউ যদি ভেবে থাকেন যে আমি বিজেপি ছাড়বো, তৃণমূলে ঢুকবো, আমি বরঞ্চ তৃণমূলটাকে বিজেপিতে ঢুকিয়ে নেবো, এই ধরনের মানসিকতা আমার। তবে শুধু ওন্দার বিধায়কই নন, সূত্রের দাবি ইন্দাসের বিধায়ক নির্মল ধারাও কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। নতুন জেলা সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে তিনিও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। দেখুন, সিকিউরিটি প্রত্যাহারের ব্যাপারটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে নারাজ। কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন না? সেটা আগামী ভবিষ্যৎ, এখন আমি কোনো মন্তব্য করতে নারাজ। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের উন্নয়নের স্বার্থে যা কিছু করতে হয় আমি করব। তৃণমূল কংগ্রেসে যোগদান করতে গেলে তার আগের মুহূর্তে যে ধরনের পরিকল্পনাগুলো দরকার সেগুলোই তারা করে যাচ্ছে। সুতরাং তৃণমূলে কবে তারা আসবেন সেই প্রক্রিয়াটা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করার জন্য তারা কিন্তু আবেদন করছে। তাই স্বাভাবিকভাবে এটা বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেসের উপরে তাদের ভরসা বাড়ছে। এইসব কোনো প্রশ্নই আসে না। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে মানুষ ভোট দিয়ে আমরা জিতেছে, কোনো দলে কারো যাওয়ার প্রশ্ন কিছু নেই। একসাথে আমরা লড়াই করবো, তৃণমূলকে আমরা হারাবো। পুরনো কর্মীর জায়গা হবে, এখন তো কমিটি তৈরি হয়নি, এখন তো বলা যাবে না কি আছে। সবাইকে, প্রত্যেককে, এত আমাদের ভারতীয় জনতা পার্টির সবাইকে সব পদে রাখা হবে। সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে গৃহদাহ ইতিমধ্যেই দাবানলের আকার নিয়েছে। উত্তর 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, একের পর এক জেলায় বিজেপির অন্দরে ছড়াচ্ছে ক্ষোভের আগুন। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা সভাপতি বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক বিজেপি বিধায়ক ইমেল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর এই নিয়েই শোরগোল পড়ে গেছে জঙ্গলমহলের 2 জেলায়। সম্প্রতি পুরুলিয়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি করা হয় বিবেক রাঙ্গাকে। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে সুনীল রুদ্র মণ্ডল ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে বিল্লেশ্বর সিংহকে বসানো হয়। কিন্তু সূত্রের খবর, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বকে ইমেল করেছেন পুরুলিয়া জেলার 5 বিজেপি বিধায়ক। বাঁকুড়ায় 2 সাংগঠনিক জেলা সভাপতির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বাঁকুড়া জেলার 2 বিজেপি বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 2 জেলাতেই বিধানসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি, আর সেখানেই এখন সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ বিক্ষোভ। শঙ্করবাবু, বিক্ষোভে, বিপ্লবে, অভাব, অভিযোগে আমি বলছি জেপি নাড্ডা সাহেবের বাড়ির ওই লেটার বক্স আর কম্পিউটারের ইনবক্স তো বোধহয় ভরে গেছে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে পুরুলিয়ার 5 বিধায়ক জেলা নেতৃত্বের বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন, আর সকালে উঠে দেখা যাচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুরের আরও 4 জন বিধায়ক তারা সর্বভারতীয় সভাপতিকে চিঠি দিচ্ছেন। আর আমি বলছি যে এটা কোনো একটা জেলায় নয়, ক্রমশ জেলায়, আমি দেখলাম শব্দটা ব্যবহার হলো প্রতিবেদনে, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আপনি বলতেই পারেন দলের ভেতরের ব্যাপার, সেটা আগুনের স্ফুলিঙ্গ হোক কিংবা দাবানল, বাইরের লোকের কি যায় আসে, সত্যি তো। কিন্তু আমি বলছি সব লড়াই যদি দলের ভেতরে লড়া হয়ে যায়, তাহলে আর তৃণমূল কংগ্রেসকে লড়বেন কোথায়, আর কিভাবেই বা লড়বেন? আমার কাছে নেই কো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আজ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এই বিজেপি নামক পার্টিকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এই পার্টিটার আসল চিন্তা ভাবনা কোথায়। দেখুন, এটা একটা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে চলে দল। এখানে স্বাভাবিক নিয়মে বছরের পর বছর ধরে কেউ একই পদে বসে থাকতে পারে না, যেটা অন্য পার্টিতে সম্ভব। বিজেপিতে কখন কে নেতা হবে, কখন কে নেতা থেকে চলে যাবে, সেটাও একটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এখন ঘটনা হচ্ছে, বিধায়ক যারা হয়েছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়, যারা পদাধিকারী ছিলেন এখন নেই,
অনেকেই নতুন পার্টিতে এসেছেন, তারা বিজেপির এই সমস্ত যে বিষয় সেগুলো সম্বন্ধে জানার কথা নয়, তারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি। তারা তাদের পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতিতে উচ্চ নেতৃত্বের কাছে অ্যাপিল করছে, চিঠি করছে, কিন্তু বিজেপি কোনো এক ব্যক্তির ওপরে নির্ভর করে যে চলে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। সমিত চক্রবর্তীর কাছে যাব। দেখুন সমিতদা, আপনি ক্যামেরার সামনে কতটা চওড়া হাসি হাসবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এমনিতে বিরোধী দল দুর্বল হলে শাসক দল আনন্দ পাবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে দোষের কিছু নেই। কিন্তু আমি বলছি টানাপোড়েনের বিষয় যদি বলেন সমিতদা, সেটা তৃণমূলেও কম নেই। 1 নম্বর বিষয় হচ্ছে তৃণমূল থেকে যারা দুঃসময়, মানে যখন চ্যালেঞ্জের মুখে তৃণমূল, সেই সময় বিজেপিতে চলে গেছিলেন এবং সুসময় বিজেপি থেকে আবার তৃণমূলে ব্যাক করেছেন, তাদের নিয়ে তৃণমূলের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ একটু কান পাতলেই শোনা যায়। সেই ব্যক্তির নাম মুকুল রায় হতে পারে, রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারে, সব্যসাচী দত্ত হতে পারে। এবং 2 নম্বর, এই গত সপ্তাহ থেকে যেটা শুরু হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য, এবং তারপরে কোথাও একটা প্রবীণে নবীনে টানাপোড়েন। আমি জানি না আপনি কতটা বলবেন, কিন্তু এই টানাপোড়েন তৃণমূল কংগ্রেসেও চলছে। দেখুন সুমনবাবু, প্রথমেই আপনি বিজেপির অন্তর্কলহ নিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন, বোধহয় গৃহদাহ শরৎচন্দ্রের আপনি বোধহয় উদ্ধৃতি দিলেন। এখন এটা গৃহদাহ না যতুগৃহ না মুসল পর্ব, ভাষাটা আপনারা ঠিক করে নিন, সাধারণ মানুষ। সমস্যাটা যেখানে, এই কলকাতা পৌরসভা নির্বাচনের আগেও আপনার শোতে এসে আমি বলেছিলাম, একটা যুক্তিতর্ক অনুষ্ঠানও হয়েছিল লঞ্চের ওপরে গঙ্গার ধারে, গঙ্গাবক্ষে, সেখানেও বলেছিলাম যে কলকাতা পুরসভায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল বুঝে উঠতে পারছে না যে লড়ছি টাকার সঙ্গে। তার কারণ বিরোধী পক্ষ তো নেই, এখন তো তারা নিজেদের অন্তর্কলহে ব্যস্ত। শঙ্করবাবু বিজেপির নেতা, তিনি একটু আগে বলছিলেন যে ভীষণ গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের দলে নাকি সব হয়। তো সুকান্তবাবু আপনার সভাপতি, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি সভাপতি হলেন? আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে জিজ্ঞাসা করছি, কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বাইট আমি দেবো না, এটা অন্য রাজনৈতিক দলের ব্যাপার, তাদের কথা তারা বলবেন, আমরা কোনো কথা বলছি না এখানে। ওনাদের আমি যতদূর খবর রাখি 42টা কমিটি আছে, তার মধ্যে 32টা কমিটি হচ্ছে অ্যাডহক। তো সেটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে? আসলে ঘটনাটা হচ্ছে যে দল ভাঙালে এই অবস্থাই হয়, যে দল ভাঙিয়ে, কারণ নিজেদের তো কিছু ছিল না। সুকান্তর কবিতা আছে, বিদ্রোহ আজ বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আছে। এ তো বিজেপির মধ্যে তাই হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের টাকা এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিজেপি একটা ইমারত গড়ে তুলেছিল। তার ভিত ছিল কাঁচা, তার কারণ তার ভিতে কর্মী সংগঠন বা জনসমর্থক কোনোটাই ছিল না। আজকে সেই ভিত দুর্বল হয়ে গেছে, তাই ইমারত আস্তে আস্তে ভেঙে পড়ছে। বিজেপিতে যেটা চলছে, মুসল পর্ব চলছে। ভোটের আগে তৃণমূলের মুসল পর্ব, সেটা চলে গেল সব বিজেপির দিকে। এখন আবার বিজেপিতে মুসল পর্ব সব চললো তৃণমূলের দিকে। প্রথম দিকে কেউ কেউ ভাবছিলেন যে একটা 8-10টা ক্ষেত্রে যেরকম হয় টুকটাক ওরকম কিছু একটা। আমার একজন বলছিলেন যে প্রথমে মনে হচ্ছিল ওমিক্রন, 2 দিন জ্বর হবে তারপর থেমে যাবে, কিন্তু পরে দেখা যাচ্ছে ডেল্টা প্লাস, থামার কোনো লক্ষণ নেই, রোগী মারা যাবে, বিজেপি দলটা উঠে যাবে, একটা নীতিহীন দল। রাজনীতিতে অসহিষ্ণুতা বা এই বিপ্লব করে খবর হওয়ার চেষ্টা একটু বেশি থাকে, কিছু কিছু লোক সেটা করছেন, সেটা গ্যাপ তৈরি হয়েছে, এটা সেভাবে মিটে যাবে। আমার কাছেও অনেকে এসছেন, কমপ্লেন করেছেন, আমি বলেছি এটা পার্টির প্রক্রিয়া, তুমি আজকে এই 6 বছর ধরে এক জায়গায় নেতৃত্ব দাও, আমি তো 6 বছর সভাপতি ছিলাম, তা আমার জায়গায় অন্য কেউ এসছেন, এটা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা উচিত। পার্টির আদর্শ, কর্মপদ্ধতি, শৃঙ্খলার প্রতি যার নিষ্ঠা আছে, সে ডিসিপ্লিনের বাইরে যাবে না। যদি যায়, মনে করা হবে এটা ইনডিসিপ্লিন, তখন পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভোট হয়ে গেছে, বিজেপি পালিয়েছে, তাদের লোকজন সবকে ছেড়ে বিজেপি পালিয়েছে, তাদের মধ্যে এখন মারামারি চলছে। বিজেপি পার্টির তো কোনো পার্টি না রে বাবা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া একটা দল। এখানে তাদের কোনো শেকড় নেই। শেকড় বাকড় ছাড়া একটা বৃক্ষ হয়তো লাগানো যায়, সেই বৃক্ষ মাথা তুলে দাঁড়াতে পারে না।
এরকম যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তা অনভিপ্রেত পার্টি নিজের মতো করে তার নিজস্ব মেকানিজমে সেটা শেষ করবে। বনগাঁর বিক্ষুব্ধ বিজেপি নেতারাও ইতিমধ্যে একাধিকবার বৈঠকে বসেছেন। শীতের দুপুরে পিকনিক করে কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, নাম না করে বিস্ফোরক অভিযোগও করেছেন, যার পর রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামে এমন পোস্টার পড়েছে। এরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট পাঠান রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যেখানে শান্তনু ঠাকুর সহ বঙ্গ বিজেপির 10 বিক্ষুব্ধ নেতার নাম আছে বলে সূত্রের দাবি। অন্যদিকে সূত্রের দাবি, শান্তনু ঠাকুরের সঙ্গেও কেন্দ্রীয় নেতৃত্বের ফোনে কথা হয়েছে। শান্তনু দিল্লির নেতৃত্বকে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি, যা দেখে অনেকে বলছেন পুরভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে ফাটল বোঝা তো দূরের কথা, তারও চওড়া হচ্ছে। বিজেপির বিক্ষুব্ধদের পিকনিক নিয়েও রাজ্য রাজনীতিতে চড়ছে তরজার আঁচ। গোপালনগর পিকনিকে মেনু ছিল মাছের কালিয়া আর চিকেন কষা। আমি বলছি মেনু শুধু জমে গেছে তা নয়, লোকে বলছে যে বিজেপির বিদ্রোহ তো একেবারে জমে গেছে। স্বপনদা, শীতকালে আমরা তো গ্রামের ছেলে, তো শীতকালে আমরা একটু পিকনিক করতে ভালোবাসি, এটাকে আমরা বলতাম চড়ুই ভাতি। তবে ওই ব্রয়লার চিকেন দিয়ে পিকনিকটা আমার আবার ভালো লাগে না, এটা দেশি চিকেন দরকার। তোমারও পছন্দ দেশি চিকেন, তো স্বাভাবিকভাবে কালকের মেনুটা ওই ব্রয়লার চিকেনের ছিল বলেই বোধহয় অনেকে যায়টায়নি, নইলে বাকি সকলেই যেত। পিকনিক করার অধিকার তো প্রত্যেকের আছে। বিজেপিতে তাহলে কি চলছে, মুসল পর্ব, বিভিন্ন কিছু, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত থাকতে পারে। কিছু মানুষ বাদ গেছেন কমিটিতে, তো এটা তো হতেই পারে, সবসময় একই মানুষ থাকতে পারে। আমিও তো রাজ্য কমিটি থেকে বাদ গেছি, যদিও আমি রাজ্য কমিটি থেকে আজ থেকে 5 মাস আগে আমি নিজে পদত্যাগ করেছিলাম। আপনি বলছেন আপনি রাজ্য কমিটি থেকে বাদ গেছেন, তবু আপনি পিকনিক করেননি, তাই তো? না না না, তা নয়, প্রত্যেকেই থাকবে এমন তো কোনো মানে। আমি 5 মাস আগে পদত্যাগই করেছিলাম রাজ্য কমিটি থেকে একটা ইস্যুতে। সেই ইস্যুটা আমি আপনাদের চ্যানেলে বলতে চাই না, একটা ইস্যুতে আমি পদত্যাগ করেছিলাম, কিন্তু তার অর্থ নয় যে আমাকেই থাকতে হবে। তো অনেকেই বাদ গেছে, অনেকে ভালো লোক আছে যারা এসছেন বা যারা বাদ গেছেন, তাদের চেয়েও আরো অনেক ভালো লোক আছে। তার জন্য আমাকে বিক্ষোভ করতে হবে, বিদ্রোহ করতে হবে, বিক্ষুব্ধ হতে হবে? আমি জানি না তারা নিজেদের মধ্যে পার্টির গঠনতন্ত্রকে আরো মজবুত করার জন্য তারা বৈঠক করছেন কিনা। যদি আমি স্বপনদার অধিকাংশ কথাকে সমর্থন করি, প্রকাশ্যে সমস্ত কিছুই বন্ধ হওয়া উচিত, কিন্তু জাস্ট একটা কথা আমি স্বপনদাকে বলি। স্বপনদা বললেন যে একে অপরের শরীর কেমন ইত্যাদি খোঁজও নিতে পারে, দেশি মুরগি হয়নি বলে পিকনিকে যায়নি। আমি শুধু স্বপনদাকে একটা কথা মনে করিয়ে দেব, কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন যে আমি বোম ফাটাবো। তো এই বোম ফাটানোটা দীপাবলি, আমরা নভেম্বরে পেরিয়ে চলে এসেছি, এখন শীতকালের পিকনিকের সঙ্গে রাজনৈতিক বোম ফাটানো দিল্লিতে গিয়ে, এটাকে কি আপনি শুধুমাত্র খোঁজ নেওয়ার পিকনিক বলে সম্বোধন করছেন স্বপনদা? এটা আমার চেয়ে অনেক বর্ষিয়ান রাজনীতি অনেকদিন ধরে করছেন আপনি, আপনি খুব ভালো বলছেন। তেলে ভাজার দোকানে বোম তৈরি হয়, তুমি বোধহয় জানো না, সেই বোমটা খেতে অনেকের ভালো লাগে। তো সেই ধরনের বোম হয়তো উনি ফাটাবেন বলেছেন, সকলকে বোম খাওয়াবেন। তো এটা নিয়ে ভাবনা এত ভাবছো কেন? আমাদের মন্ত্রী কি বলছে এটা আমাদেরকে ভাবতে দাও না। তোমাদের মন্ত্রীরা যা করছে সেটা তোমরা ভাবো। আমাদের সব মন্ত্রীরা ঠিক আছে, আমাদের সবাই ঠিক আছে, তাহলে আমাদের সব মন্ত্রী সব সাংসদ একদম ফার্স্ট ক্লাস আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন গোয়া ছুটছেন, ওখানে গোয়ায় আমরা আপনাদের হারাবো, তারপরে ত্রিপুরায় হারাবো, আমাদের অনেক কাজ। দিদি রাজ্য সামলাচ্ছেন, প্রচুর কাজ একেবারে আমাদের কন্ট্রোল করলে হবে। আমরা যাদেরকে দেখেছি বিজেপির সামনের সারিতে, যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছেন, যেটা শ্রমিক ভট্টাচার্যের ভাষায় বিজেপির দেহ এবং মাংস, তারা কিন্তু আজকে বিজেপিতে বাধ্য হয়ে যাচ্ছে ক্রমশ। এবং সঙ্গে যেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু কার্যত এই বিদ্রোহীদের পেছনে আছেন, তার মদতে, তাদের সমর্থন নিয়ে কিন্তু এই ধরনের মিটিং গুলো হচ্ছে, পিকনিক গুলো হচ্ছে, যেখানে আবার আরেকটা ডাইমেনশন আমরা পাচ্ছি বিজেপির অন্দর মহল থেকে। সেটা হলো যে মতুয়া ভোট ব্যাংক যেহেতু বিজেপির অধীনে আছে, মতুয়া নেতাকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের উপর চাপ তৈরি করছে। রাজ্য বিজেপির অন্দরে যখন বিদ্রোহের সুর, তখন তৃণমূলের মধ্যে অল ইজ নট ওয়েল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তার পাল্টা তৃণমূলেরই একাংশের দলীয় সাংসদকে আক্রমণ, বাকযুদ্ধ। এরই মধ্যে এবার বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে নিয়ে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যের এই ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। পোস্টে দেবাংশু লিখেছেন, মা ক্ষমাশীল হতে পারেন, এটা মায়ের ধর্ম, কিন্তু মাতৃভক্ত সন্তানদেরও সমান ক্ষমাশীল হতে হবে এমন নিদান কোথাও দেয়া নেই। কয়েকদিন আগে নিজের নির্বাচনী এলাকায় সংসদ তহবিলের অর্থে তৈরি সেতুর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল। সেদিন কুকথাও শুনতে হয় তাঁকে।
আর সাংসদকে ঘিরে এই বিক্ষোভকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 2019 সালে তৃণমূলের টিকিটে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে সাংসদ হন সুনীল মণ্ডল। কিন্তু গত বিধানসভা ভোটের আগে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল। সেই প্রসঙ্গ টেনে সুনীল মণ্ডল প্রসঙ্গেই যুব তৃণমূল নেতা দেবাংশু লিখেছেন, এলাকায় যাওয়া মাত্রই সাংসদ সুনীল মণ্ডলকে খেদিয়ে দিয়েছেন বর্ধমানের লোকজন। ইনিই তিনি মুখে কম্বল জড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুনীল মণ্ডলের। এমনকি দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নায় অংশও নেন বর্ধমান পূর্বের সাংসদ। এই প্রেক্ষাপটে ফেসবুকে দেবাংশু প্রশ্ন তুলেছেন, যে জঞ্জাল হাওয়ায় উড়ে নিজে থেকে বাইরে বেরিয়ে গেছে, সেটা আবার উল্টো হাওয়ায় ঘরে ঢুকতে চাইলে ঘরের সদস্যরা ঝাঁটা হাতে তুলে দাঁড়াবেন না কেন বলুন তো? পোস্টের মাধ্যমে বোঝানো কিছু নয়। এই সমস্ত মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি কথা বলেছিল সেগুলো তো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে আছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখে কম্বল জড়িয়ে বিজেপিতে যোগ দিয়েছিল, আমাদের মনে আছে। আমাদের দল থেকে বোঝানোর প্রচুর চেষ্টা হয়েছিল, তারপরে কেউ শোনেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যখন টুকরে টুকরে কেঁদেছিল ঘরে বসে, সেই সময় এই সমস্ত মানুষগুলো উল্টো দিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীদের সঙ্গে নাটক, ব্যঙ্গ, বিদ্রুপ ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো আবেগ, তো তারা তো সেগুলো ভুলে যেতে পারেন না। ভোটের মুখে তৃণমূল ছুট একাধিক নেতা আবার তৃণমূলে ফিরতে শুরু করেছেন। এই তালিকায় সব্যসাচী দত্ত থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাও রয়েছেন। এই প্রেক্ষাপটে দেবাংশু ভট্টাচার্য যে প্রশ্ন তুলেছেন তাকে সমর্থন করেছেন তৃণমূলের একাধিক বর্ষিয়ান নেতাও। এই দেবাংশুর সঙ্গে একমত। তার কারণ হচ্ছে যারা নির্বাচনের সময় মানে যুদ্ধ, যেমন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় বা ভারত চীনের যুদ্ধ হয়, তখন সৈন্য বা সেনাপতি বা কমান্ডার বা মেজর সে যদি দলের সঙ্গে দল ছেড়ে পাকিস্তানের সঙ্গে হাত মেলায় বা চীনের সঙ্গে হাত মেলায়, সেটা যেরকম হয় ঠিক নির্বাচনের সময় দল ছেড়ে দিয়ে অন্য দলের সঙ্গে হাত মেলানো শুধু লোভের বশে, তো তাদেরকে ক্ষমা করা যায় না। কিন্তু দেবাংশুর মতো যুবকরা যারা তৃণমূল কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তারা এই ধরনের মানুষ যারা আজকে এক কথা বলবে কাল আর এক কথা বলবে, সুনীল মণ্ডলের মতো মানুষ, তাদেরকে যে সমাজ থেকে পরিত্যাগ করা উচিত সেটা দেবাংশু বলতে চেয়েছে এবং সেটাই বাস্তব ঘটনা। যুব তৃণমূল নেতা দেবাংশুর এই ফেসবুক পোস্ট ঘিরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। বিজেপিতে যখন এসেছিল তারা তখন ছিল গদ্দার, আর যখন ওখানে চলে গেছে এখন ওরা গদাধর। দেবাংশুর কমেন্টটা, দেবাংশু কম বয়স বাচ্চা ছেলে, ও আবেগ থেকে বলে ফেলেছে, কিন্তু ওটা এটা প্রাসঙ্গিক নয়। মা তো বুঝলাম কোন ছেলের কথা বলছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে কিনা সেটা তো বুঝতে পারছি না, কারণ এখন তো মনে হচ্ছে লড়াইটা ব্যানার্জি বাড়ির ভেতরে লেগেছে। ও নিজেকে প্রমাণ করতে চাইছে ও মমতা অনুগামী, ও অভিষেক অনুগামী নয়। তবে এই নিয়ে আর বিতর্ক বাড়াতে নারাজ শাসক শিবির। কি বলছে দেবাংশুর মানেটা কি আমি জানি না, তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই তার আদর্শে চলি। পুরো তৃণমূল কংগ্রেসে কেউ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব মানে। যাকে নিয়ে এই ফেসবুক পোস্ট, সেই বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছেন তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন, সেটা তৃণমূলের পদস্থ নেতারাও জানেন। দেবাংশু এই ধরনের কথা না বললেই পারত, যদিও নিজের মন্তব্যে অনড় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। যদি এই মানুষগুলো, এই মুখগুলোকে তারা দেখেন সামনাসামনি, তারপরে যদি কোথাও গিয়ে তারা বিদ্রোহ করেন, কোথাও গিয়ে তারা বিক্ষুব্ধ হন, আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের তো দোষ দিতে পারি না, বলুন না। বরং আমার মনে হয় এদের প্রত্যেকেরই শিক্ষাটা পাওয়া উচিত, জানা উচিত যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের মাথায় তুলিয়ে নাচতে পারেন শুধুমাত্র দিদির ছবিটা পেছনে আছে বলে, সেই দিদির সঙ্গে বেইমানি করলে সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই মাথার ওপর থেকে পায়ের নিচেও নামিয়ে ফেলতে পারেন। এরই মধ্যে আবার হঠাৎ করে মদন মিত্রর ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়ার ঘোষণা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আমার কাছে কোথাও থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও, বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক করো তোমার ফেস লুকের যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে। যখন নির্দেশ এসছে আমি করবো না। সোশ্যাল মিডিয়ায় তার মতো জনপ্রিয়তা কম রাজনীতিকেরই আছে। তিনি ফেসবুক লাইভ করা মানেই সেটা ভাইরাল।
এমনকি তার রঙিন মেজাজের কথা শোনা গেছে খোদ তৃণমূল নেত্রীর মুখে। মদন একটু কালারফুল ছেলে, আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। এখন বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। সেই মদন মিত্রই এবার ফেসবুক থেকে বিদায় নিলেন রীতিমতো ঘোষণা করে। 30শে জুন ডেটটা মনে রাখবেন, আগামী 30শে জুন পর্যন্ত আমি কোনো ফেসবুক লাইভ বা ইনস্টা বা কোনোভাবেই কোনো সোশ্যাল নেটওয়ার্কে আসি। তাই আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, একদম বাস খতম। সম্প্রতি ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে বাকযুদ্ধ শুরু হওয়ার পর ফেসবুক লাইভে মুখ খোলেন মদন মিত্র। শনিবার তৃণমূলের মহাসচিব দলের বাইরে মুখ না খুলতে নির্দেশ দিলেও তারপর ফের ফেসবুক লাইভে সরব হন কামারহাটির তৃণমূল বিধায়ক। আমি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে এরপর থেকে আপনারা এ ধরনের সমস্ত রকম যে মন্তব্য বিবৃতি চালু রেখেছেন তা বন্ধ করুন। যে যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, দলের মধ্যে কোথায় বলতে হবে আর দলের মধ্যে কাকে বলতে হবে, কাকে কোথায় কখন পাওয়া যাবে। সোমবার বিকেলে আবার মদন মিত্র ফেসবুক লাইভে সন্ধির বার্তা শোনা যায়। আমায় যিনি পলিটিক্সে এনেছেন তার নাম পার্থ চট্টোপাধ্যায়। আমরা বন্ধু। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের শ্মশানে আমার কথায়, আমার ব্যবহারে কাউর যদি মনে হয় আমি ভুল করেছি, কেউ কষ্ট পেয়েছেন, আমি করজোড়ে সকলকে বলছি। এই নিয়ে বিতর্ক জল্পনা যখন তুঙ্গে, তখনই বৃহস্পতিবার রাতে ফের একবার ফেসবুক লাইভে এসে আচমকাই ফেসবুক ছাড়ার কথা ঘোষণা করেন মদন মিত্র। আমার কাছে কোথাও থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও। এই নির্দেশ কে দিয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন মদন মিত্র ফেসবুক লাইভে তাদের সমর্থন নেই। ফেসবুক লাইভ প্রচারের মাধ্যম হওয়া উচিত, সেটা আমি মনে করি না। গণতন্ত্র তো আছে, তবে আমরা কেউই চাই না যে দলের আভ্যন্তরীণ কথা বাইরে চলে আসুক। চরম দুঃসংবাদ। সারা পশ্চিমবঙ্গের 18 থেকে 68 যখন মদন রসে আসক্ত, তখন তিনি বিচ্ছিন্ন হয়ে গেলে তো এটা দুঃসংবাদ। আমরা এটা চাই না, উনি থাকুন, আমরা এইভাবে কাগজ যেতে দেবো না। আর মদন বাবু তো সকালে একরকম কি বিকেলে আর একরকম কিনতে ইত্যাদি, উনি ভালো ভালো ওনার মতন করে উনি আছেন। তৃণমূলকে কতটা প্রশ্রয় দেবে তৃণমূল ঠিক করবে। গত বছর সোশ্যাল মিডিয়ায় অন্যতম ট্রেন্ডিং ছিল মদন মিত্রর গাওয়া ও লাভলি। সারা ফেলে দিয়েছিল তার গাওয়া র্যাপও। আপাতত সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না সেই রঙিন মেজাজ। একদিকে রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে বিতর্ক করোনা আবহে স্কুল বন্ধ রাখা নিয়ে। সুদূর লন্ডনে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে বরিস জনসনের সরকার। এদেশে সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে মহারাষ্ট্রেও। কিন্তু বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা খুলবে কবে? কবে আবার পড়ুয়ারা স্কুলে যেতে পারবে? করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাপকভাবে বিঘ্নিত হয় লেখাপড়া। এই পরিস্থিতিতে কিছুদিন আগে স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ক্লাস শুরু হলেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় তা ফের বন্ধ করে দেয় রাজ্য সরকার। কিন্তু দিন যত এগোচ্ছে ততই বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি। ইতিমধ্যে স্কুল খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। অবিলম্বে স্কুল কলেজে ক্লাস চালুর দাবিতে রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন। প্রশ্ন উঠেছে, বড়দিনের উৎসব থেকে বর্ষবরণ, গঙ্গাসাগর মেলা, জিম থেকে যাত্রা, সিনেমা, সিরিয়ালের শুটিংয়ে কোভিড বিধি মেনে ছাড়পত্র দেওয়া গেল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন খোলা হচ্ছে না? বিশ্বব্যাংকের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর জেমি সাভেদ্রা সম্প্রতি বলেছেন, করোনার কারণে কিংবা করোনা সংক্রমণের নতুন ঢেউ আসলেও স্কুল বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। শিশুদের ভ্যাকসিনেশন না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পিছনে কোনো বিজ্ঞান নেই। এই পরিস্থিতিতে স্কুল খোলার পক্ষেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অভিভাবকেরা, শিক্ষকেরা, ছাত্ররা সবাই চাইছে
চাওয়াটা তো অকারণ নয়, কারণ স্কুল বন্ধ থাকায় অসম্ভব ক্ষতি হয়ে গেছে। ক্ষতি মানে অনলাইন শিক্ষাটা একটা পঙ্গু বিকল্প। প্রথমত যাদের অনলাইনের সুযোগ নেই তারা বাদ পড়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, অন্য কাজে যাচ্ছে, মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। আর বাচ্চারা তো এটা ঠিক মানিয়ে নিতে পারছে না। এটা টেলিফোনে চোখ রেখে যাদের আছে, তাদের মানসিক চাঞ্চল্য আছে, একটা টিকটিকি ঘরে থাকলে তার দিকে চোখ চলে যায়, ফলে এটা শিক্ষাটা তো হচ্ছেই না। গভর্নমেন্টের আর একটু কেয়ারফুল হওয়া উচিত। জনতার কথা, জনতাকে ধরে নেওয়া উচিত, আমরা যা করব তাই তারা বুঝবে, তাই তারা মেনে নেবে নিঃশব্দে। এই জন্য তারা নিজেদের স্বার্থে তাদের উচিত যে কেন তারা এই হঠাৎ সব খুলে দিচ্ছে, কোটি কোটি লোক গঙ্গাসাগর মেলায় দৌড়চ্ছে, তাতে ব্যবস্থাপনাও হচ্ছে, অথচ সেইটা খুলছে না। এইটা কেন? জীবন তো একটা ছাত্রের যতটা দামি ততটাই দামি একটা গঙ্গাসাগর মেলায় যে লোকটা লেখাপড়ার জগতে নেই, সেই লোকটাও তো একটা দোকানদারের জীবনও তো ততটাই দামি। এক্ষেত্রে কিছু জীবনকে ছেড়ে দেওয়া, এক্সপোজ করা হচ্ছে টু দিস মেলা, আর কিছু জীবনকে খুব রিজার্ভ করেছে। না না না, এগুলো করে যুক্তি পাওয়া যাচ্ছে না, মানে আমি পাচ্ছি না। মাই অ্যাপিল ইজ টু আন্ডারস্ট্যান্ড যে কিছু বন্ধ করে কখনো কোনো উপকার হয় না। কোভিডের বিধি মেনে যতখানি সম্ভব স্কুল খুলে রাখা দরকার। তাতে যদি সিলেবাস একটু কমপ্রেসও করা হয় তাতে কোনো গলত নেই। তো সেটা অতটা না ভেবে একটা ডিসিপ্লিন করে যেগুলো খুব সারমর্ম সেগুলো বোঝাতে হবে মাস্টারমশাইদের, বুঝিয়ে ছেলেদেরকে ভালো করে ইন্সপিরেশন দিলেই সব ঠিক আছে, কিন্তু আর বন্ধ করে রাখাটা ভুল হবে। বাচ্চারা কিন্তু অন্যান্য জায়গায় সব জায়গাতেই যাচ্ছে, শুধুমাত্র স্কুল কলেজে যাচ্ছে না। তো এইটা একটা অবৈজ্ঞানিক বিষয় বলে মনে হচ্ছে। স্কুলের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ভ্যাকসিনেশন ক্যান বি আ কজ, কিন্তু কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখছি যে সেখানে ভ্যাকসিনেশনের কজটা দিয়ে তো জাস্টিফাই করা যাচ্ছে না। অনলাইনে যদি পড়া হয়ও শুধুমাত্র তো পড়াশোনা নয়, স্কুলের বা কলেজের একটা অ্যাটমসফিয়ার আছে, একটা মানে যাপন আছে, সেই যাপনটা থেকে বহু দূরে সরে যাচ্ছে সবাই, এবং তার ফলে আমার মনে হয় যে এক কাইন্ড অফ অ্যাপাথিও ডেভেলপ করছে অনেক ক্ষেত্রে, অনভ্যাস তৈরি হচ্ছে। অনেক স্কুল পড়ুয়া কিন্তু স্কুল ছেড়ে দিচ্ছেন, মানে তারা পরবর্তীকালে স্কুল খুললেও যাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। বিশিষ্টদের সিংহভাগে যখন স্কুল খোলার কথা বলছেন, তখন এই প্রশ্নে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরাও। খুব ক্ষতি করছে। আমাকে তো গ্রামের মেয়েরা, মানে ছোট ছোট বোনেরা, তারা বলছে যে সব ভুলে গেছি। আমি বললাম, আমি বিরোধী দলনেতা, আমি অলরেডি গত পরশুদিন বিধানসভার গেটে দাঁড়িয়ে সরকারকে বলেছি যে আপনারা কোভিড বিধি মেনে অন্য রাজ্য, কর্ণাটক, মহারাষ্ট্র, সেখানেও স্কুল হচ্ছে, একদিন অন্তর একদিন হচ্ছে, ক্লাসে স্বল্প সংখ্যক বসিয়ে হচ্ছে। এই গরিব কৃষক পরিবারের ছেলে মেয়েরা যাবে কোথায়? এরা টিউশনই নেই, এদের ট্যাব নেই, ল্যাপটপ নেই, অনলাইন করার সুযোগ নেই। অর্থাৎ স্বাভাবিকভাবে খুব ক্ষতি হচ্ছে। একটা বিরাট প্রজন্ম চাকরি না পেয়ে শেষ হয়ে গেছে, আর আরেকটা প্রজন্মকে 2 বছর স্কুলে না যেতে দিয়ে তাদেরকে সব ভুলিয়ে দিয়েছে। এখন অ থেকে শুরু করতে হবে। এখনই স্কুল খোলার পক্ষে জোর সওয়াল করেছে বাম ও কংগ্রেস। স্কুল খোলা উচিত সমস্ত স্বাস্থ্যবিধি রেখে এবং মান্যতা দিয়ে। বিরাট সর্বনাশ করে দিয়েছে কয়েকটা প্রজন্মে এই সময়ে। এই 2 বছর ধরে যারা পড়াশোনার সুযোগ পেল না, বিশেষ করে যাদের কাছে ওই স্মার্টফোন ইত্যাদি এসব নেই, গ্রামের প্রত্যন্ত জায়গায় যেখানে নেট নেই, এটা বিরাট সর্বনাশ করে দিয়েছেন। এই ভবিষ্যতে এই যে একটা সংকট তার শিক্ষাক্ষেত্রে, তার ভিত্তিপ্রস্তর এরাই তৈরি করেছে। স্কুলগুলো খোলা উচিত আমি বলেছি, কারণ স্কুল না খোলা মানে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে যারা সাধারণ পরিবারের ছেলে, গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা পঙ্গু হয়ে যাচ্ছে এবং একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। কারণ অনলাইনে পড়ার ক্ষমতা সকলের তো নেই, সকলের ঘরে ঘরে ইন্টারনেট নেই। অর্থাৎ শিক্ষাটা একটা বিশেষ শ্রেণীর সুবিধার বস্তু হয়ে যাচ্ছে। শিক্ষা একটা প্রিভিলেজ ক্লাসের হাতের জিনিস হয়ে যাচ্ছে, যে শিক্ষায় সকলের অধিকার থাকছে না। স্কুলে কোভিড বিধি মেনেই হোক সবকিছু, সবাই সবকিছু করছে, খালি আমাদের ঘরের ছেলেমেয়েরা করতে পারবে না কেন?
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ুয়াদের যে ক্ষতি হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে স্কুল খোলার বিষয়ে বিশেষজ্ঞদের কোর্টে বল ঠেলেছেন তিনি। স্কুল না খোলায় ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে, এটা সঠিক। তাদের শুধু শারীরিক নয়, মানসিকও চাপ পড়ছে। সবাই তো চাইবে স্কুল খুলুক, এই ব্যাপারটা পুরোপুরি বিশেষজ্ঞরা ঠিক করবে। এখনো করোনা প্যান্ডেমিক দূর হয়ে যায়নি। হ্যাঁ, করোনার গ্রাফ এখন নিম্নমুখী। রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি আছে, তারা এই ব্যাপারে উপদেশ দিচ্ছেন। রাজ্যে করোনার সংক্রমণ খানিকটা কমলেও দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর ওপরেই রয়েছে। শেষ 6 দিনে রাজ্যে 217 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আর এই অবস্থায় বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। একই সঙ্গে চাপ বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডের ওপরেও। ওমিক্রন সবার ক্ষেত্রে মৃদু নাও হতে পারে। যারা ষাটোর্ধ্ব এবং ডায়াবেটিস ইত্যাদি কোমরবিডিতে ভুগছেন তাদের কিন্তু অনেকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হচ্ছেন। দ্বিতীয়ত, অনেকে অন্যান্য রোগের জন্য আইসিইউতে ভর্তি হচ্ছেন কিন্তু তারা উপসর্গবিহীন, তারা রুটিন টেস্টে কিন্তু তাদের কোভিড পজিটিভ দেখাচ্ছে। সুতরাং এই দুটি কারণেই আইসিইউ ভর্তি। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইসিইউ বেড সংকটের আশঙ্কাও। এমআর বাঙুর হাসপাতালে 78টি আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছে 66টিতে। বেলেঘাটা আইডি 33টি আইসিইউ বেডের মধ্যে রোগী রয়েছে 20টিতে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও 25টি আইসিইউ বেডে রোগী ভর্তি রয়েছেন। এখানে 80টি আইসিইউ বেড রয়েছে। বেসরকারি হাসপাতালগুলির ছবিটাও আলাদা নয়। আমরি হাসপাতালে 3টি শাখার 133টি কোভিড আইসিইউ বেডের 122টি ভর্তি। পিয়ারলেস হাসপাতালের 11টি বেডের 8টি ভর্তি। অ্যাপোলো হাসপাতালে 30টি আইসিইউ বেডই ভর্তি। একই অবস্থা মেডিকারও। ফর্টিস এবং উডল্যান্ডস হাসপাতালের কোনো কোভিড আইসিইউ বেড ফাঁকা নেই। ব্যাপারটা হচ্ছে সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? তা সংখ্যা যদি বেশি হয় তখন খুব কম শতাংশ যদি গুরুতর অসুস্থ হন তাতেই আইটিইউ বেডগুলো ভর্তি হয়ে যাবে। কেননা দৈনিক 100টা রুগী হলে আমাদের যদি 10% রুগীও খারাপ হয় তা আমরা হয়তো আইটিইউ বেড দিতে পারবো। কিন্তু দৈনিক 10,000 রুগী হলে যদি 1% রুগী খারাপ হন তাহলে আমাদের হয়তো বেড দিতে প্রবলেম হবে। এই সংখ্যায় তো ইনফেকশন আমরা এর আগে দেখিনি। আপনিও কি মনে করছেন যে সুদিন আসছে কুণালদা? আমাদের কতগুলো কনফিউশন কেন হয় জানো তো সুমন? তোমার ওই আগের সেগমেন্টের আমি বিতর্কটা শুনছিলাম, ওই যে কে ট্যাবলো সিলেক্ট করলো সেই রকম কথাটা হচ্ছে যে আমাদের এই জনস্বাস্থ্য নিয়ে কে কথাটা বলে। কারণ আমাদের যে ক্লিনিক্যাল গাইডলাইন গুলো, আমরা কাদের টেস্ট করব কাদের টেস্ট করব না, এগুলো মোটামুটি একটা কোভিড কমিটি, ক্লিনিক্যাল কমিটি তারা বলে। আর দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এই যে কোভিডের যারা ব্যান্ড মাস্টার, অর্কেস্ট্রার যারা মাস্টার, তারা হয়ে গেছে আইসিএমআর, যারা একটা বিচ্ছিন্ন রিসার্চ কমিটি। অসুখের ক্যারেক্টারটা চেঞ্জ করেছে। এটা একটা মারাত্মক নিউমোনিয়া, সে প্রায় 25% লোককে তুলোধনা করবে। সেইখান থেকে সে তার চরিত্র বদল করে সে একটা প্রাইমারিলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। কিন্তু অসুবিধা হলো সংখ্যাটা যেহেতু বিরাট, এর মধ্যে এখন 0.2-0.3% মানুষ যারা বয়স্ক, অন্যান্য অসুখ আছে, এই সবগুলো আছে, তারা কিন্তু অসুস্থ হবে। তারা কিন্তু এই অসুস্থ হবে এবং আমাদের যারা শারীরিকভাবে দুর্বল, ভালনারেবল, তাদের দিকে চোখ দিয়ে থাকতে হবে। এইটা হচ্ছে একটা সমস্যা। তুমি বর্তমানে কলকাতার একটা পরস্পর বিরোধী স্ট্যাটিস্টিক দেখো। পশ্চিমবঙ্গের প্রথম হলো যে আমাদের হসপিটালাইজেশন ভারতবর্ষের মধ্যে লোয়েস্ট, 2% অফ অ্যাক্টিভ কেসেস। কিন্তু আমরা নিজেরা আনঅফিসিয়ালি 10-12টা সরকারি বেসরকারি বড় হসপিটালের সিসিইউ ক্রিটিক্যাল কেয়ারের হিসাব করছিলাম। দেখলাম প্রত্যেকটা সিসিইউ যতগুলো কোভিড বেড দিয়েছে তার প্রায় 50 থেকে 80% ভর্তি হয়ে বসে আছে। কিন্তু
চিকিৎসকদের দাবি, আক্রান্তদের অধিকাংশেরই মৃদু উপসর্গ থাকলেও বয়স্ক এবং কোমরবিডিটি থাকার ক্ষেত্রে অনেক সময় জটিল আকার ধারণ করছে। ইনফেকশন 10,000, 12,000, 20,000 টপকে গেছে, এরকম অবস্থা আমরা দেখছি। তো সেখানে পার্সেন্টেজ ওয়াইজ বেশি থাকলেও যেহেতু অ্যাবসলুট ফিগার্স অনেক হাই, সেজন্য হাসপাতালে কিন্তু অকুপেন্সি স্টিল মেনটেন। একই সঙ্গে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় সামান্য বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে সংকটজনক পরিস্থিতিও তৈরি হচ্ছে, যাকে চিকিৎসকরা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বলছেন। যেটা রিসেন্টলি আমরা দু একটি বাচ্চা দেখতে পাচ্ছি যে MISC অর্থাৎ মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম অফ চিলড্রেন, যেটা আমাদের একটা চিন্তার কারণ বাচ্চাদের ক্ষেত্রে, সেই পেশেন্টগুলো কিন্তু আমরা দু একটা করে পেতে শুরু করেছি। এটা ওমিক্রনের পর সাধারণত খুব একটা রিপোর্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব একটা পাওয়া যায়নি, কিন্তু এখন এই অ্যাকিউট ইনফেকশন RT-PCR পজিটিভ অথচ তাদের মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের মতো সাইন সিমটম পাওয়া যাচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক মৃত্যুর পাশাপাশি আরও যে জিনিসটি চিকিৎসকদের ভাবাচ্ছে তা হলো করোনা সংক্রমণ কাটিয়ে ওঠার পর 1-1.5 সপ্তাহের মধ্যে ফের জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গগুলি ফিরে আসা। এটাই তো সেকেন্ডারি ইনফেকশন, কারণ কোভিড যখন হচ্ছে, এই কোভিডটা কিন্তু খুব বেশি সমস্যা করছে না বা লাঙে গিয়ে নিউমোনিয়া বা প্যাচ তৈরি করছে না, কিন্তু এটা যেটা করছে আমাদের শরীরের ইমিউনিটিকে খারাপ করে দিচ্ছে এবং ব্যাকটেরিয়ার প্রতি আমাদের বডিটাকে সাসেপ্টেবল করে দিচ্ছে। তো একটা সময় 5-7 দিন পরে এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য জ্বর আসছে। করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেরে উঠতে সময় বেশি লাগছিল, এমনকি অনেকে সেরে উঠলেও ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই সংখ্যাটা আরও বেড়েছে। সংক্রমণ কাটিয়ে ওঠার পর শ্বাসকষ্ট, চোখে জ্বালা, পেট খারাপের মতো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে অনেকে। কিন্তু তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনামুক্ত হওয়ার 1-1.5 সপ্তাহ পর ফের জ্বর আসছে, বেড়ে যাচ্ছে সর্দি, কাশি। কিন্তু কেন বারবার ফিরে আসছে উপসর্গ? তাহলে কি নতুন কোনো জটিলতা তৈরি করে দিচ্ছে কোভিড? জ্বর যদি হয় তাহলে জ্বরের একটা অন্য কারণ ইনভেস্টিগেটেড হওয়া উচিত এবং সেটা খুব সম্ভবত একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, কেননা ভাইরাস ইনফেকশনের পর তার কমপ্লিকেশন হিসেবে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়াটা খুব কমন। জ্বর ছাড়া যদি অন্য উপসর্গ হয় সেরকম রুগীও দেখছি আমরা। এগুলো আমার মনে হয় খানিকটা উদ্বেগজনিত। এটাকে আমরা রিইনফেকশন না বলে সিমটোম্যাটিক রিল্যাপস বলতে পারি। এই সিমটম কেন পারসিস্ট করছে অথবা রিল্যাপস করছে, এর সঙ্গে প্রতিরোধ ক্ষমতার কি সম্বন্ধ ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করতে হবে। তবে চিকিৎসকদের একাংশ বলছে এ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। কাশি 2 সপ্তাহ আগে যায় না, এটা ওমিক্রনকে দোষ দিয়ে লাভ নেই। আপার রেসপিরেটরি ইনফেকশন ওমিক্রন করছে, তো কাশিটা যেতে টাইম লাগবে। আবার যে জ্বর আসছে তো সেটা নর্মাল ঠান্ডা লেগে জ্বর আসতে পারে না। আমাদের এখন সব কিছুতে ভূত দেখা হয়ে গেছে। কোনো ভাইরাসের ক্ষেত্রে ষড়যন্ত্রে ওপর যে আঘাতটা হয় সেটা কিন্তু আমরা হামেশাই পাই। কোভিডেও হয়, সে অন্যান্য অ্যাডিনো ভাইরাসেও হতে পারে, অন্যান্য ভাইরাসগুলোতেও হতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস। করোনা সুনামির ধাক্কায় বেসামাল দেশ। দৈনিক সংক্রমণ 3.5 লক্ষের দোরগোড়ায়। একদিনে মৃতের সংখ্যা 1 লাফে পেরিয়ে গেছে 700-র গণ্ডি। বাংলাতেও কমেনি সংক্রমণ উদ্বেগ। দৈনিক 10,000-এর বেশি সংক্রমণ, 30-এর বেশি দৈনিক মৃত্যু, সঙ্গে ওমিক্রন সংক্রমণের তীব্র উৎকণ্ঠা তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। করোনার বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিনই যখন ভরসা, তখন উদ্বেগের পরিসংখ্যান সামনে এনেছে কেন্দ্রীয় সরকার। তাতে দেখা যাচ্ছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের হার বাংলায় কম। কেন্দ্রীয় সরকারের তালিকা অনুযায়ী কিশোর কিশোরীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাংলা এখন সবচেয়ে নিচের সারিতে। রাজ্যে 15 থেকে 18 বছর বয়সীদের মধ্যে এখনো অবধি ভ্যাকসিন পেয়েছেন 53%। বৃহস্পতিবার কেন্দ্রের প্রকাশিত এই পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ, তার উপরে ভ্যাকসিনেশন কম হলে তার প্রভাব যেমন পড়ুয়াদের স্বাস্থ্যের উপর পড়বে, তেমনি স্কুলের পঠন পাঠনেও, এমনটাই আশঙ্কা চিকিৎসক মহলে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমার মনে হয় আমার অভিভাবকদের কাছে আবেদন যে আপনারা একটু সচেতন হয়ে আপনাদের যে সন্তান সন্ততিরা এখন ক্লাস 9 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করছে, যারা খুব শীঘ্রই এবার হয়তো অফলাইনে আসবে, কারণ স্কুলটা খোলা খুব জরুরি। বাচ্চাদের ভ্যাকসিনেশনের পার্সেন্টেজটা আরেকটু ভালো হলে আমরা তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার এবং নিয়মিত ক্লাস করার ব্যবস্থাটা করতে পারতাম। কাজে এই সংখ্যাটা একটু বাড়া দরকার। আমার বিশ্বাস
শুরুতে হয়তো কিছু প্রবলেম হচ্ছে এবং এটা শিগগিরই কারেক্টেড হয়ে যাবে। বাংলায় কিশোর কিশোরীদের ভ্যাকসিনেশনের হার গত কয়েকদিনে ক্রমশ কমেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সোমবার 1,03,968 জন কিশোর কিশোরীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যা কমে হয় 95,909। বুধবার আরও কমে সেই সংখ্যা দাঁড়ায় 72,471 জন। আর বৃহস্পতিবার সারাদিনে 54,859 জন কিশোর কিশোরীর ভ্যাকসিনেশন হয়েছে রাজ্যে। আমার মনে হয় হয়তো এখনও পেরেন্টসদের একটু না হ্যাঁ আছে যে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেবো, কিছু হবে না তো। তবুও আমি বলবো যে অনেকটাই পার হয়েছে, ভ্যাকসিন নিতে যাচ্ছে। আবার এটাও আপনাদের মনে রাখতে হবে যে এই টাইমে কিন্তু অনেকেরই সর্দি কাশি হয়ে গেছে অনেক বাচ্চাদের, ফলে সেইখানে কিন্তু তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার বলছে যে ঠিক আছে থাক, আর 3 মাস পরে নেবে। এখন পর্যন্ত আমরা পিছিয়ে আছি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। তার কারণ হচ্ছে অনেক উৎসাহের সঙ্গে কিন্তু জনগণ কিন্তু ভ্যাকসিন নিতে আসছে, আর গভর্নমেন্টও চাপ দিচ্ছে। তার ফলে বিভিন্ন ক্লাব, স্কুল এগুলোকে ইনভলভ করা হচ্ছে। আস্তে আস্তে আমার মনে হয় যে আমরা এটাকে ধরে নিতে পারবো। ওয়ার্ক ফ্রম হোম বা স্কুলিং ফ্রম হোম এগুলো যেগুলো চলছে সেগুলো থেকে সবাই মুক্তি চায়, আর এটা মুক্তি পেতে গেলে কিন্তু ভ্যাকসিনেশন দরকার। আশা করি খুব তাড়াতাড়ি আমরা ন্যাশনাল অ্যাভারেজটাকে টপকে বেরিয়ে যেতে পারবো। কিশোর কিশোরীদের ভ্যাকসিনেশন বাড়ানোর ক্ষেত্রে শেষ পর্যন্ত রাজ্য সরকার কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার বিষয়। জ্বর ভাব, কাশি হচ্ছে, গায়ে ব্যথা, করোনা আবহে এসব উপসর্গ দেখা দিলেই সাধারণ ওষুধের সঙ্গে অনেকে খেয়ে নিচ্ছেন মুঠো অ্যান্টিবায়োটিক। কিন্তু চিকিৎসকরা বলছেন সাবধান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 20 জানুয়ারি বিজ্ঞান জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে কোভিড আবহে বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে, যার প্রভাবে কোভিড পরবর্তী সময়ে আরও একটি অতিমারী পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে গবেষকদের আশঙ্কা কোভিড পরবর্তী সময়ে কোনো অতিমারী হলে তখন সর্বশক্তিশালী হয়ে উঠবে ব্যাকটেরিয়া, আর তখন কোনো অ্যান্টিবায়োটিকই কাজ না করলে যে পরিমাণ প্রাণহানি ঘটবে তা অত্যন্ত উদ্বেগজনক। কোভিড অতিমারিতে সারা পৃথিবী জুড়ে ওষুধের ঢল নেমেছিল, বেশিরভাগ এখন ঠান্ডা ঘরে চলে গেছে। অযথা অকারণে অবৈজ্ঞানিকভাবে ওষুধের ব্যবহার, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আগামী প্রজন্মকে, আগামী চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, এটা প্রমাণিত সত্য। কোনো ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কোথাও কখনো কোনো কাজ করেনি। এই সহজ সরল কথাটা জোর গলায় সর্বত্র সমানভাবে সোচ্চারে বলতে হবে। মানুষ আর ব্যাকটেরিয়া এর মধ্যে একটা লড়াই চলছে, কন্টিনিউয়াস একটা দ্বন্দ্ব চলছে। তার মধ্যে মানুষ এখন পর্যন্ত এক পা এগিয়ে রয়েছে, তার ফলে কিন্তু আমরা বেঁচে আছি। যেদিন ব্যাকটেরিয়া আমাদের থেকে এক পা এগিয়ে চলে যাবে সেদিন কিন্তু হিউম্যান সিভিলাইজেশন উইল বি অ্যাট রিস্ক। সেজন্য অ্যান্টিবায়োটিকগুলোকে খুব ভেবেচিন্তে ব্যবহার করা উচিত। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের পিরিয়ডে প্রত্যেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ডাক্তারদের পরামর্শ না নিয়ে ওষুধ দোকান থেকে কিনে নিয়ে এই প্যারাসিটামল খাচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ডক্সিসাইক্লিন অথবা অ্যাজিথ্রোমাইসিন অথবা অন্যান্য অ্যান্টিবায়োটিক্স তারা নিজে থেকেই খেয়ে নিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য একটা বিরাট বড় সমস্যার আকার নিতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে। উল্টো দিকে করোনা একটি ভাইরাস ঘটিত রোগ, তাই করোনা যখন হু করে বাড়ছে তখন ন্যূনতম উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2020-তে প্রথম ঢেউ, 2021-এ দ্বিতীয় ঢেউ, 2022-এ তৃতীয় ঢেউ, পরপর 3 বছরে করোনার তিনটে ঢেউ জনজীবনকে বিধ্বস্ত করে দিয়েছে। চরিত্র বদলে আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রনের মতো নাম নিয়ে বারবার ফিরে এসেছে করোনা ভাইরাস। এরপর কি আরও কোনো নতুন ভেরিয়েন্ট কি আসতে পারে? এই আশঙ্কা রয়েছে অনেকেরই মনে। এই প্রেক্ষাপটে কিছুটা হলেও আশার কথা শুনিয়েছে বিজ্ঞান জার্নাল ল্যান্সেট। 19 জানুয়ারি ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে করোনা থেকে যাবে, তবে অতিমারির শেষ আসন্ন, অর্থাৎ রোগ থেকে যাবে তবে তার ভয়াবহতা এরকম থাকবে না। এইটা তো নর্মালি যে এপিডেমিক, প্যান্ডেমিক, তারপর সে এন্ডেমিক হয়ে থাকলো। কোভিড যেমন আমাদের ভয় খাইয়েছে, সেরকম আপনাকে দেখতে হবে ভাইরাসরাও কিন্তু ভয় খেয়েছে। ভাইরাসের নর্মাল ন্যাচারাল ইনক্লিনেশন হচ্ছে টু লিভ, নট টু ডাই আউট। একটা ভাইরাস এতই ইনফেক্টিভিটি করলো
যে পেশেন্ট সিরিয়াস হয়ে 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 সমস্ত পেশেন্ট মরে গেল, দ্য ভাইরাস উইল অলসো ডাই। সো ভাইরাসের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে টু ডিক্রিজ ইন ইটস ইন্টেন্সিটি অ্যান্ড টু লিভ পিসফুলি উইথ নেচার। যখনই কোনো প্যান্ডেমিকটা হয় সব জায়গায় ছড়ায়, আলটিমেটলি ইট এন্ডস উইথ দি হার্ড ইমিউনিটি। মাস ইমিউনিটি যখন ডেভেলপ করে তারপরে কিন্তু প্যান্ডেমিক এন্ড হয়। মাস ইমিউনিটি আমরা দুভাবে পেতে পারি, একটা হচ্ছে সবাই আক্রান্ত হয়ে গেল বা মেজরিটি অফ দি পপুলেশন আক্রান্ত হয়ে গেল, অথবা তারা ভ্যাকসিনেটেড হয়ে গেল। তো এখন যেহেতু লার্জ পপুলেশন, সারা পৃথিবীতে একটা মেজর পপুলেশন কিন্তু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তো এই রকম পরিস্থিতিতে আমরা ধরে নিতে পারি যে এবার প্যান্ডেমিক ইজ ইন দি লাস্ট লেগ অফ ইটস লাইফ। তো সেই জন্য এটা কিছুটা ঠিক যে উই আর ইন দি লাস্ট স্টেজ। আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে কোনো প্যান্ডেমিকের অ্যাভারেজ লাইফ স্প্যান 2 থেকে 2.5 বছর থাকে, আমরা ইতিহাসে দেখতে পেয়েছি। তো এখানেও প্রায় 2 বছর কেটে গেছে, এবার কিন্তু শেষের দিকে আসার সময় হয়ে এসেছে। ল্যান্সেটের প্রতিবেদনে দাবি করা হয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যার সঙ্গে বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জার আক্রান্তের তুলনা করে গবেষকরা এই মতামতে পৌঁছেছেন। প্রতিবেদনে বিভিন্ন গাণিতিক মডেল দিয়ে তাঁরা বিষয়টি বুঝিয়েছেন। এটা নিঃসন্দেহে আশাবান্ধক। ভাইরাস স্বাভাবিক নিয়মেই মানুষের শরীর অ্যাডাপ্ট করে ধীরে ধীরে প্যান্ডেমিক এন্ডেমিকে পরিণত হয়, এটাই বিজ্ঞান। তবে শেষ কথা বলার সময় এখনও আসেনি, আগামী 3-4 সপ্তাহ এখনও পর্যবেক্ষণ আমাদের করতে হবে। ল্যান্ডসেটে ওরা যা লিখেছে ওটাই নর্মাল, ওইটাই হওয়ার কথা। কেননা 2 বছর ভোগার পর আস্তে আস্তে ওর সংক্রমণ ক্ষমতা, কেন মিউটেশন হলে একই সঙ্গে সংক্রমণ ক্ষমতা এবং মারণ ক্ষমতা বাড়ে না, একটা বাড়লে আরেকটা কমে। কাজেই সংক্রমণ ক্ষমতা এত বেশি হচ্ছে, এত বেশি লোক ইনফেক্টেড হচ্ছে, তো কাজেই তারা অন্তত 6 মাস 8 মাস তো ইমিউন থাকবেন। তবে আমাদের ভয় হচ্ছে যে এই ভাইরাসটা তো সবসময় আমাদের পুরনো বিদ্যের অনুযায়ী চলছে না, নতুন একটা কিছু মিউটেশন হলে আবার কি হবে সে প্রেডিক্ট করা মুশকিল। তবে আমরা ওটা আশা করতেই পারি। গত বছর নেচার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছিল করোনা এন্ডেমিক হিসেবে থেকে যাবে। এবার ল্যান্সেটের গবেষণা প্রতিবেদনেও কার্যত সেই একই দাবি করা হলো। বাংলার করোনা গ্রাফ কখনো কমছে কখনো বাড়ছে, তবে উদ্বেগ কাটছে না। টানা 1 সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা 30-এর ঘরে। গত 24 ঘন্টায় রাজ্যে 35 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। 9,000-এর বেশি দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট 12.58%। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো পরিস্থিতি এবারে না থাকলেও যেভাবে বাংলায় দিনে দিনে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক। রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত 7 দিনের পরিসংখ্যান বলছে গত শনিবার রাজ্যে একদিনে মৃত্যু হয়েছিল 39 জনের। গত রবিবার সংখ্যাটা একটু কমে হয় 36। সোমবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 33, এরপর মঙ্গলবার 34, বুধবার 38, বৃহস্পতিবার 37 এবং শুক্রবার একদিনে 35 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। গত 24 ঘন্টায় হাওড়ায় মৃত্যু হয়েছে 11 জনের, তারপরেই দার্জিলিং, এখানে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনায় 4 জন করে করোনায় প্রাণ হারিয়েছেন। উদ্বেগের এই আবহেই কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে দৈনিক অ্যাক্টিভ কেসের নিরিখে এই মুহূর্তে সারা দেশের মধ্যে 5ম স্থানে আছে বাংলা। গত 12ই জানুয়ারি দৈনিক অ্যাক্টিভ কেসের নিরিখে বাংলা এই তালিকায় 2 নম্বরে ছিল, অর্থাৎ করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই রূপলি আলোর দিশা। গত 15 দিন আগে আমাদের পশ্চিমবঙ্গের সংক্রমণ অনেক মাত্রায় বাড়ছিল, কিন্তু নানা রকম নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক নিয়মেই আমাদের পশ্চিমবঙ্গে কোভিড অনেকটা নিয়ন্ত্রণে আছেন। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলির কোভিড এখন ঊর্ধ্বমুখী, যেমন কেরালা, কর্ণাটক। সুতরাং পশ্চিমবঙ্গে আগামী দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা আরও কমবে। হায়েস্ট ফিগার 24,000 না কত হয়েছিল সেটা দিন 7-8 আগে। যদিও এই স্ট্যাটিস্টিক্সে একটু সন্দেহ করার কারণ আছে যে ঠিক মতন টেস্টিং হলো কি না, লোকে রিপোর্ট করছে কি না, কিন্তু তা সত্ত্বেও অন দি হোল আমার মনে হয় যে পরিস্থিতিটার একটু স্টেবিলাইজেশন হয়েছে। যদিও এর ভিন্ন মত আছে। চিকিৎসকদের একাংশের মতে পশ্চিমবঙ্গে RT-PCR টেস্টের পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্টেও অনেকে কোভিড পজিটিভ হচ্ছেন, কিন্তু সেই পরিসংখ্যান কি সরকারি বুলেটিনে প্রতিফলিত হচ্ছে? বহু পেশেন্ট নেবেন, আমার পেশেন্টও আমি দেখেছি যারা কিন্তু র্যাপিড টেস্ট করছে এবং সেগুলোকে কিন্তু তাদের ওয়েবসাইটে ঢোকাচ্ছে না। আমরা একাধিকবার বলছি, অনুরোধ করছি যে ওয়েবসাইটে এগুলোকে এন্ট্রি করা হোক,
কিন্তু তারা করছে না। তারা র্যাপিডে পজিটিভ পাচ্ছে, পেয়ে আমাদের কাছ থেকে ডাক্তারি মতামত নিচ্ছে, আমরা সেটাকে দিচ্ছি এবং তারা সেখানে আস্তে আস্তে বাড়িতে সুস্থ হয়ে যাচ্ছে। সেই জন্য অ্যাক্টিভ কেস রেট হয়তো এমনি একটু কম দেখাচ্ছে। রাজ্যে দৈনিক 30-এর ওপর মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে। যদিও ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে করোনার দ্বিতীয় ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভে সংক্রমণের হার বেশি হলেও মৃত্যু কম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের দাবি 2020 সালে প্রথম ঢেউয়ে সংক্রমণ মৃত্যু দুটোই হয়েছিল। 2021-এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কম কিন্তু মৃত্যু বেশি দেখা গিয়েছিল। আবার 2022-এর তৃতীয় ওয়েভে সংক্রমণ অত্যাধিক মাত্রায় হলেও করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম দেখা যাচ্ছে। ওমিক্রন ভাইরাসের নেচারটাই একটু ডেল্টা থেকে আলাদা। আর দ্বিতীয় কথা ভ্যাকসিনেশন, আমরা এখন বিপুল সংখ্যক মানুষ তো ভ্যাকসিনেটেড হয়ে গেছে, কাজেই ভ্যাকসিনেটেড লোকেদের ক্ষেত্রে ভাইরাসটা ঢুকছে ঠিকই নাকে গলায়, কিন্তু ফুসফুসের তলায় পৌঁছে যেখানে অক্সিজেন এক্সচেঞ্জ হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়, সেই জায়গাটা এফেক্ট করতে পারছে না। হ্যাঁ, তো কাজেই ওই যে হাইপক্সিয়া এবং অক্সিজেন রিকোয়ারমেন্ট এবং ভেন্টিলেটর, এই যে সব পরিস্থিতিগুলো তৈরি হচ্ছিল ডেল্টার বেলায়, সেটা এটার বেলায় সেটাও তো আমরা দেখছি না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় 2021 সালের 30 এপ্রিল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 4 লক্ষের কাছাকাছি। সেদিন মৃত্যু হয়েছিল 3000-এর বেশি। আর তৃতীয় ওয়েভে বৃহস্পতিবার যখন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের 3 লক্ষ পেরিয়ে গিয়েছে, তখন দৈনিক মৃতের সংখ্যা সারা দেশে 380। স্বাস্থ্য দপ্তরের দেওয়া করোনা পরিসংখ্যান বিশ্লেষণ করলেও দেখা যাবে রাজ্যে করোনা সংক্রমণের প্রথম ঢেউ যখন সর্বোচ্চ শিখরে উঠেছিল, তখন 2020 সালের 6 মে রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, 72। দ্বিতীয় ঢেউ শিখরে থাকার সময় 2021-এর 20 মে রাজ্যে সবচেয়ে বেশি 162 জনের মৃত্যু হয়। বর্তমানে সংক্রমণের তৃতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক মৃত্যু 30 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছে। ওমিক্রন রূপটার কথা বলা হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, গলার অবধি থাকছে, ফুসফুসে ঢুকছে না, তীব্র প্রদাহ তৈরি হচ্ছে না, মৃত্যুও কম হচ্ছে এবং মৃত্যু কম হবে। ভাইরাসের নর্মাল ন্যাচারাল ইনক্লিনেশন হচ্ছে টু লিভ, নট টু ডাই আউট। একটা ভাইরাস এতই ইনফেক্টিভিটি করলো যে পেশেন্ট সিরিয়াস হয়ে 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 সমস্ত পেশেন্ট মরে গেল, কিন্তু ভাইরাস উইল অলসো ডাই। সো ভাইরাসের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে টু ডিক্রিজ ইন ইটস ইন্টেন্সিটি অ্যান্ড টু লিভ পিসফুলি উইথ নেচার। তবে এই মুহূর্তে মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে কোভিড বিধি পালন করে যাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। এবিপি আনন্দ।